আচ্ছা, আমি যদি বলি যে মাত্র 10 মিনিটে তোমাদের সম্পূর্ণ ন্যারেশন চেঞ্জ শিখিয়ে দেবো, তাও আবার টেন্স ছাড়া, এবং প্রত্যেকটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই 5 প্রকার সেন্টেন্সের উপরে প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ একটা উদাহরণের মাধ্যমে তোমাদের পুরো শিখিয়ে দেবো, তাহলে কি তোমরা অবাক হবে? অবাক হওয়ার কোনো দরকার নেই, কারণ আজকের আমি এই একটা ভিডিওর মাধ্যমে মাত্র 10 মিনিটের মধ্যে তোমাদের পুরো ন্যারেশনটা আমি শিখিয়ে দেবো। একটু মনোযোগ দাও, তাহলেই তোমরা খুব সহজেই ন্যারেশন চেঞ্জ শিখে যাবে। দেখো, ন্যারেশনকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট এবং আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট। এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্টটা কি? যখন কোনো কথা কাউকে সরাসরি বলা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট, এবং ঘুরিয়ে বলাকে ইনডাইরেক্ট বলা হয়। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমি এর মধ্যে বিস্তারিত যাওয়ার চেষ্টা করছি না, তোমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ অতি সহজে করতে পারবে আমি সেটাই তোমাদের আজকে শেখাবো। দেখো, এখানে একটা ডাইরেক্ট স্পিচের উদাহরণ আমি তুলে রেখেছি। তাহলে কি আছে? সি সেড টু মি, কমা, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। দেখো, এখানে কমার বাম দিকে একটা অংশ আছে এবং কমার ডান দিকে একটা অংশ আছে, ভালো করে বুঝে নেবে। কমার বাম দিকের মধ্যে যেটা ভার্ব, তাহলে সেডটা হচ্ছে ভার্ব, তাহলে এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। কি বলবো? রিপোর্টিং ভার্ব। এগুলো একটু মনে রাখতে হবে। আর কমার ডান দিকে দেখো, ডবল ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে, এই পুরো অংশটুকু আমরা বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে হয়ে গেল। এবার আমি মন দিয়ে বোঝার চেষ্টা করবো কি বলছি। যখন রিপোর্টিং ভার্বটি, ভালো করে বুঝে নাও, যখন রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হবে, তাহলে তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ভালো করে বুঝে নাও। তোমরা বলবে যে স্যার আপনি তো এক্ষুনি বললেন যে টেন্স ছাড়া শেখাবেন। আমি টেন্স ছাড়া অবশ্যই শেখাবো, শুধু একটা জিনিস দেখে নাও। যেমন আমি বলে দিচ্ছি কিভাবে বুঝবে। সে, সেজ, টেল, আস্ক, এগুলো থাকলে তোমরা ভাববে এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট। যদি শ্যাল আর উইল থাকে, ঠিক আছে, তাহলে হবে কি? ফিউচার। আর যদি সেড, সেড টু, টোল্ড, আস্কড এগুলো থাকে, তাহলে ভাববে এটা, তাহলে এটা কিসে আছে? পাস্টে আছে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস তোমরা সহজে ইজিলি চিনতে পারবে। আমি কেন বলেছি একটু বলছি, দেখো। তাহলে এখানে আমি কি বললাম? যখন রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হবে, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তনের নিয়ম এখানে লিখে রেখেছি। দেখো, এখানে যখন ধরো এটা V2 আছে, তাই না? ওয়েনটা মানে V2 তে আছে, V2 থাকলে হ্যাড প্লাস V3, তাহলে এই নিয়মটা হবে না। ঠিক আছে, যা থাকবে তাই বসিয়ে দিতে হবে। তাহলে কখন পরিবর্তন হবে? যখন রিপোর্টিং ভার্বটি, এই যে রিপোর্টিং ভার্বটি যদি সেড, সেড টু, টোল্ড, আস্ক থাকে, তখন কিন্তু এই পরিবর্তনগুলো হবে। তাহলে আরেকবার বলছি, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, এবং রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয়, মানে এগুলো হয়, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। এবার আমি উত্তরটা করছি, দেখো সরাসরি। তাহলে যখন তোমাদের কোনো ন্যারেশন চেঞ্জ দেওয়া হবে, তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে সেটা জেনে নেওয়া। এবং দ্বিতীয় কাজটা কি? এই যে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে জানা। এই দুটো কাজ যদি করে নিতে পারো, 70% তোমরা কিন্তু উত্তর সহজে করতে পারবে। তাহলে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে, দেখো আমি সেন্টেন্স চেনার কিছু উপায় বলে দিয়েছি। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণভাবে কিছু বললে, এটা একটু পরে যাচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনবে? জিজ্ঞাসা চিহ্ন থাকলে। ইম্পারেটিভ কি করে চিনবে? অর্ডার, অ্যাডভাইস অথবা রিকোয়েস্ট, অর্থাৎ আদেশ উপদেশ। যদি এখানে আদেশ উপদেশ অনুরোধ থাকে, তাহলে তোমরা ভাববে সেটা হচ্ছে ইম্পারেটিভ। মেল অং, যদি এখানে কোনো মেল অং বলে কিছু থাকে, তাহলে অপটেটিভ। এবং ছড়ির নিচে যদি বডি থাকে, তাহলে হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা অতি সহজেই চিনতে পারবো। হ্যাঁ, এবং যদি জিজ্ঞাসা চিহ্ন না হয়, অ্যাডভাইস, রিকোয়েস্ট, অর্ডার না হয়, মেল অং না থাকে, যদি ছড়ির নিচে বডি না থাকে বা এক্সক্লামেশন মার্ক থাকে না থাকে, তাহলে আমরা ভাববো কি এটা কিসে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে আমরা দুটো বুঝে গেলাম যে এটা কিন্তু কিসে আছে? পাস্ট টেন্সে আছে, এবং এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে এই দুটো জিনিস যদি চিনে নিতে পারো, তাহলে তোমাদের সমস্ত ন্যারেশন ইজিলি করতে পারবে। দেখো, এবার উত্তর করছি। দেখো, তাহলে প্রথমে কি আছে? সি আছে। এই প্রথমে যেটা থাকবে, যে সাবজেক্টটা থাকবে, সেটা কিন্তু কোনোভাবে কোনোদিন পরিবর্তন করবে না। সি আছে, সি বসিয়ে দিলাম। এবার সেড টু আছে। দেখো,
তাহলে সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে দেখো এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ঘর, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো এগুলো পুরোটা এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে সব লেখা আছে দেখো। তারপরে এখানে সেট টু, তাহলে দেখো এটা কি রিপোর্টিং ভার্ব, তাহলে আমি এখানে লিখে রেখেছি রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম কি, তাহলে সেট থাকলে সেট বসে যেত, সেট টু আছে তাহলে কি হবে টোল্ড, তাহলে এখানে কি আছে সেট টু আছে, তাহলে সেট টু পরিবর্তে এখানে কি বসাবো টোল্ড বসালাম, সেট টু পরিবর্তে কি হয়ে গেল টোল্ড। তাহলে যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না হতো, ভালো করে বুঝে নাও, যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না হতো, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো তাহলে কি বসতো দেখো, তাহলে রিপোর্টিং ভার্ব ইন্টারোগেটিভ বলে তাহলে আস্কড হতো। যদি এটা ইম্পারেটিভ সেন্টেন্স হতো দেখো তাহলে অর্ডারড, অ্যাডভাইস অথবা রিকোয়েস্টেড হতো, সেন্টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী তখন অর্ডারড, অ্যাডভাইস অথবা রিকোয়েস্টেড হতো। অপটেটিভ সেন্টেন্স যদি হতো তাহলে উইশড অথবা প্রেড হতো, এবং এক্সক্লামেটরি হলে হুররে, যদি হুররে থাকতো বা আহা থাকতো তাহলে এক্সক্লেমড উইথ জয়, এলাস থাকলে এক্সক্লেমড উইথ সরো হতো। বোঝা যাচ্ছে? তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন নিয়ম, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা যদি তোমরা ভালোভাবে মুখস্থ করে নিতে পারো তাহলে যে কোনো ধরনের রিলেশন চেঞ্জ দিন না কেন তোমরা ইজিলি করতে পারবে। তাহলে দেখো টোল্ড হয়ে গেল, তাহলে সেট টু পরিবর্তে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আই টোল্ড হলো, মি আছে মি বসিয়ে দিলাম, কোনো পরিবর্তন করলাম না, তাহলে মির পরিবর্তে মি বসালাম, কোনো কিছু পরিবর্তন হলো না। এবার কমা আছে, দেখো এখানে কি আছে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের কমার পরিবর্তে কি হয় দ্যাট হয়, আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইফ বা ডব্লিউ হয়, যদি ইম্পারেটিভ হয় তাহলে টু, এবং অপটেটিভ হলে দ্যাট, এবং এক্সক্লামেটরি হলে দ্যাট। তাহলে এখানে লেখা আছে কমা পরিবর্তন নিয়ম সেন্টেন্স অনুযায়ী কিন্তু পার্থক্য হয়। তাহলে দেখো কমার পরিবর্তে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাই এখানে কি হবে দ্যাট হবে, দ্যাট হয়ে গেল। এবার এখানে কি আছে আই আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে শুনবে। আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তাহারা হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমি আমরা আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ ইয়োর সেকেন্ড পার্সন, এবং হি সি দে এটা হচ্ছে থার্ড পার্সন। একটা নিয়ম আছে, যদি এটা ফার্স্ট পার্সন হয়, যদি এটা ফার্স্ট পার্সন হয় তাকে তাহলে গিয়ে সাবজেক্টকে ধরবে, সাবজেক্টকে সি। যদি এটা সেকেন্ড পার্সন হয় তাহলে গিয়ে অবজেক্টকে ধরবে, তাহলে মি কে ধরবে। আর যদি এটা এখানে যদি তোমার থার্ড পার্সন থাকে তাহলে যা থাকবে তাই বসিয়ে দেবে। তাহলে ফার্স্ট পার্সন আইটা কি ফার্স্ট পার্সন, তাই কাকে গিয়ে ধরবে, তাই গিয়ে ধরবে সি কে। তাহলে আয়ের পরিবর্তে এখানে কি হয়ে যাবে সি হয়ে গেল। এবার এখানে কি আছে ওয়েন্ট আছে, তাহলে ওয়েন্টটা কি ভি1 না ভি2, গো ওয়েন্ট গান, তাহলে এটা ওয়েন্ট মানে ভি2 তে আছে, তাহলে ভি2 থাকলে কি হবে নিয়ম দেখো টেন্স পরিবর্তন নিয়ম, তাহলে ভি2 থাকলে কি হবে হ্যাড প্লাস ভি3। তোমাদের এই ছকটাও ভালো করে কিন্তু মুখস্থ করে নিতে হবে। তাহলে ভি2 থাকলে কি হবে হ্যাড প্লাস ভি3, আমি তাহলে হ্যাড প্লাস ভি3 লিখবো, দেখো দেখে নাও, তাহলে হ্যাড আর ভি3 কি ওয়েন্টের ভি3 কি, তাহলে গো ওয়েন্ট গান, তাহলে গান বসাবো, তাহলে সি হ্যাড গান টু স্কুল, যা আছে বসিয়ে দেবো টু স্কুল। এবার যে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কি হয় দেখো নিয়ম আছে, ইয়েস্টারডে এখানে পুরো লেখা আছে, নাও থাকবে দেন, হিয়ার থাকবে দেয়ার, দিস থাকবে দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে, এগো থাকলে বিফোর, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। তাহলে ইয়েস্টারডে থাকলে কি দ্য প্রিভিয়াস ডে, তাহলে আমি লিখবো কি এখানে আমি লিখছি জায়গা নেই দ্য প্রিভিয়াস ডে। তাহলে উত্তর হয়ে গেল, একদম সহজ। তাহলে তোমাদের 1 নম্বর কাজ হবে কি, যখন কোনো ন্যারেশন চেঞ্জ দেবে তোমাদের 1 নম্বর কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে জানা, কারণ টেন্স অনুযায়ী এটা পরিবর্তন হবে। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে জানা। এই দুটো জিনিস যদি তোমরা জেনে নিতে পারো তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ করা তোমাদের কাছে একদম জল ভাত হয়ে যাবে। আর এই যে স্ট্রাকচার গুলো, এই যে স্ট্রাকচারটা এবং এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার গুলো কিন্তু তোমাদের পুরো মুখস্থ রাখতে হবে। তাহলে তোমাদের যত ধর্মের যত সেন্টেন্সের উপর ন্যারেশন চেঞ্জ দিক না কেন তোমরা কিন্তু ইজিলি করে আসতে পারবে। তাহলে আরো কিছু উদাহরণ এবার দেখে নেওয়া যাক। তাহলে এবার দেখে নাও এটা আমরা কিভাবে করব। দেখো এখানে একটা উদাহরণ তুলে নিয়েছি, রাহুল সেড টু সিমরান হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। দেখো আমি প্রথমে কি বলেছিলাম, আমাদের যখন ন্যারেশন চেঞ্জ দেওয়া হবে আমাদের 1 নম্বর কাজ কি হবে, যে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে সেটা দেখা। তাহলে সেড টু আছে, সেড টু কোন টেন্সে আছে দেখো, সেড টু তাহলে কোন টেন্স হয়, তাহলে পাস্ট, তাহলে পাস্টে আছে, তাহলে টেন্সের রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। তারপরে দেখো আমি কি বলেছিলাম দ্বিতীয় নিয়মটা, যে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে জানা, তাহলে কোন সেন্টেন্সে আছে দেখো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস।
তাহলে জিজ্ঞাসা চিহ্ন থাকলে কোন সেন্টেন্স হয়? যে জিজ্ঞাসা চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে আমরা বুঝে গেলাম যে এটা আছে পাস্টে এবং এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এবার দেখো আমি উত্তরটা করছি। তাহলে প্রথমে কি আছে? রাহুল, তাহলে এটাকে কোনোভাবে পরিবর্তন করব না, রাহুল রাহুল বসিয়ে দিলাম। সেড টু, তাহলে সেড টুর পরিবর্তে কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হবে? আস্কড হবে, তাহলে আমি এখানে আস্কড বসাবো। এই সেন্টেন্সের পার্থক্যে কিন্তু রিপোর্টিং ভার্ব পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে সেটটির পরিবর্তে আস্কড বসালাম। সিমরান আছে, সিমরান বসিয়ে দিলাম, এটারও কোনো পরিবর্তন আমরা করব না। এবার কমা আছে, কমার পরিবর্তে কি বসবে? আমি বলেছিলাম দেখো কমা পরিবর্তন নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হবে? ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড হবে। এবার কোথায় ইফ এবং কোথায় ডব্লিউএইচ ওয়ার্ড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে যখন ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে, ভালো করে শোনো, যদি দেখি ডব্লিউএইচ ওয়ার্ড আছে সেই ডব্লিউএইচ ওয়ার্ডটা আমরা বসিয়ে দেবো। আর যখন ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে না, মানে ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন কিন্তু আমরা ইফ বসাবো। তাহলে যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো। হু হু বসিয়ে দিলাম, হলো। তারপরে কি আছে? হ্যাজ আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো টেন্স পরিবর্তন, হ্যাভ হ্যাজ টা টেন্স। তাহলে টেন্স পরিবর্তন নিয়ম কি? দেখো এখানে কি হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, তাহলে আমরা হ্যাডটা বসাবো, হ্যাড বসালাম। তারপরে কি আছে? ব্রোকেন দা গ্লাস, ব্রোকেন দা গ্লাস বসিয়ে দেবো, একদম সহজ, ব্রোকেন দা গ্লাস। উত্তর হয়ে গেল। জিজ্ঞাসা চিহ্ন আছে, আমরা ফুল স্টপ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের উত্তর করা সহজ হবে। তারপর দেখো সি সেজ আই এম ইন, তাহলে 1 নম্বর নিয়ম কি? রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে আছে জানা। তাহলে দেখো সেজ আছে, তাহলে সেজ থাকলে কোন টেন্স? দেখো সেজ আছে, তাহলে সেজ থাকলে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই বসে যাবে। তাহলে সেটার নিয়ম মাথায় রাখো। এটা কিসে আছে? আই এম ইন অ্যাসার্টিভে আছে। তাহলে দেখো উত্তর করছি, তাহলে সি আছে, সি বসে যাবে। তাহলে সেজ, সেজ থাকলে কি হবে? সেজ থাকলে সেজ বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে সেজ আছে, সেজ বসে যাবে, ঠিক আছে। এবার কমার পরিবর্তে কি হবে? কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হবে, তাহলে দ্যাট বসালাম, ঠিক আছে। এবার কি আই আছে, আইটা কোন পার্সন? ভালো করে বুঝতে হবে আইটা কোন পার্সন। আইটা ফার্স্ট পার্সন, তাহলে কে কাকে ধরবে? সাবজেক্টকে, তাহলে সাবজেক্টকে সি, তাহলে সি কে ধরলো, তাহলে হয়ে গেল সি। এবার অ্যাম আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে অ্যাম আছে, এখানে কিন্তু আছে কিসে? প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু অ্যাম কি পরিবর্তন করবে? আমি যা থাকলে ওয়াজ হবে, এটা পরিবর্তন করব কি? না, কোনোভাবে পরিবর্তন করা যাবে না, কারণ এটা কিসে আছে? আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাই টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে অ্যাম এর জায়গায় যদি ওয়াজ আর করে দিই, তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সির পরে কি অ্যাম বসে? বসে না, তাহলে আমাকে টেন্স পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা কি বসাবো? অ্যাম এর পরিবর্তে ইজ বসাবো, কারণ আমি টেন্স পরিবর্তন করলাম না, কিন্তু আয়ের পরে যেহেতু অ্যাম বসে না, তাই সি পরে ইজ করে নিলাম, ঠিক আছে। সি ইজ, আর ইল পড়ে রয়েছে, ইলটাকে বসিয়ে দেবো, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে ইজিলি কিন্তু আমরা উত্তরগুলো সব করে আসতে পারবো। তারপর দেখো সি সেড হুররে আই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা কি করে করব? তাহলে এটা কিসে আছে? পাস্ট টেন্সে আছে। আর হুররে এখানে ছড়ি নিচে বড়ি আছে, তাহলে কিসে আছে? এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এই ছকটা আমাদেরকে তাহলে ফলো করতে হবে। দেখো কিভাবে করব। তাহলে সি আছে, সি বসিয়ে দিলাম। সেড আছে, তাহলে সেডের পরিবর্তে কি হবে? দেখো রিপোর্টিং ভার্ব পরিবর্তনের নিয়ম, হুররে ওহো হাফ থাকলে এক্সক্লেমড উইথ জয়, এলাস, এলাস থাকলে কি হবে? এক্সক্লেমড, সরি এখানে কি আছে? হুররে আছে, তাহলে হুররে তাহলে কি হবে? এক্সক্লেমড উইথ জয়। তাহলে এই সেডের পরিবর্তে যদি হুররে থাকে, যেহেতু হুররে আছে তাই এক্সক্লেমড উইথ জয় হবে, তাহলে এক্সক্লেমড উইথ জয়। এবার কমার পরিবর্তে কি হবে? দ্যাট, দ্যাট বসালাম কমার পরিবর্তে। আইটা আছে, আইটা কাকে ধরবে? সি কে ধরবে, তাহলে সি। এবার হ্যাভ হ্যাজ থাকলে কি হবে? দেখো এখানে আছে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়, তাহলে হ্যাড। আর ওন দ্য ম্যাচ, ওন দ্য ম্যাচ লিখে দেবে, উত্তর হয়ে গেল। এইভাবে মোটামুটি এই ছকটা যদি তোমরা ফলো করো, তাহলে যত ধরনের ন্যারেশন চেঞ্জিং না কেন তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। ধন্যবাদ সকলকে।